জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, প্রশাসনের সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, রাজনৈতিক কর্মীরা, সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম কর্মীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আমরা জুন মাসে পা দিয়েছি, আরেকটি মাস পরে আমাদের বাংলাদেশে, আমাদের যুগে, আমাদের সময়ে, আমাদের জীবদ্দশায় অন্যতম একটি স্মরণীয় মাস আসতে চলেছে। আমরা যে মাসকে ভালোবেসে ডাক দিয়েছি জুলাই বিপ্লব বা ৩৬শে জুলাই, সেই মাসের ডাক টানতে আমরা এসে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যারা জুলাই যোদ্ধা পরিবার আছেন, যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের সহ জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ মানুষ মারা গেছে, প্রায় ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে, অগণিত মানুষ সর্বস্ব হারিয়েছে। তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, এমন একটি সময়ে এসে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি যে সময় অনেকেই ভাবছেন জুলাই বিপ্লব, জুলাই চেতনা, বৈষম্য বিরোধী চেতনা এগুলো সব প্রশ্নবিদ্ধ হতে চলেছে, পরাজিত হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের কাছে আশার বাণী শোনাতে চাই, বাংলাদেশের মানুষ একটি জায়গায় সংঘবদ্ধ আছে, একটি জায়গায় সংকল্পবদ্ধ আছে, একটি জায়গায় ঐক্যবদ্ধ আছে। তা হলো ফ্যাসিস্টের বিরুদ্ধে মানুষ এক কাতারে দাঁড়িয়ে আছে। পরিবারের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব হয়, ভাই বোনে দ্বন্দ্ব হয়, বাবা সন্তানে দ্বন্দ্ব হয়, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে যে কোনো সংকটকালীন সময়ে পরিবার এক কাতারে দাঁড়িয়ে যায়। এবং জুলাই বিপ্লবে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অবদান রেখেছেন, তারা আজ বাংলাদেশে এক কাতারে দাঁড়িয়ে প্রমাণ করছে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদেরকে চিরতরে বিতাড়িত করেছে। আপনারা দেখবেন এর মাঝে অনেক দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, এর মধ্যে অনেক মতভেদ তৈরি করা হয়েছে। নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন সংস্কারকে সাইমালটেনিয়াসলি চলবে, এই বিতর্ক থাকবেই। যদি বিতর্ক না থাকে মাঠে, তাহলে কর্মীদের প্রাণ সঞ্চার থাকে না। এই বিতর্ক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণার পরে ঐক্যবদ্ধভাবে সবাই সেটা একটি স্বাগত জানিয়েছেন। এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি, এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট যদি আপনি বিচার করেন, তাহলে ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে ৭০০-র উপরে মানুষকে গুম করা হয়েছিল, ৪,৫০০-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র বিএনপির হিসাব অনুযায়ী ৬০ লক্ষের বেশি মানুষকে পুলিশ বাদী হয়ে রাজনৈতিক দায়েরি মামলা দায়ের করেছিলেন। ফলে ২৪শে জুলাই বিপ্লব ৭০০ গুম হওয়া মানুষের এবং তার পরিবারের
হৃদয় ভাঙা কান্নার মধ্য দিয়ে ধাপে ধাপে গিয়েছে। 4,500 গুম হওয়া মানুষের আর্তনাদের মধ্য দিয়ে আমাদের জুলাই বিপ্লবের সিঁড়ি প্রস্তুত হয়েছিল। 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলার মধ্য দিয়ে সেই সিঁড়ি তৈরি হয়েছিল। সেই সিঁড়িতে মানুষের মনে যে ক্ষোভ, আক্ষেপ, যে বিদ্বেষ, যে বিরোধ, যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতির যৌক্তিক পরিণতিতে জুলাই বিপ্লবকে এদেশের ছাত্র জনতা একটি জায়গায় নিয়ে গেছে এবং তাই আমরা সফল হয়েছি। যদি জুলাই বিপ্লব ব্যর্থ হতো বা হয়, তাহলে যারা বিপ্লবের সাথে জড়িত ছিল প্রত্যেকে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। যদি জুলাই বিপ্লব ব্যর্থ হয়, বিপ্লবিত সময় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন তাদেরকে সবাইকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর জুলাই বিপ্লব সফল হয়েছে বলেই আজকে আমরা অনেক কথা বলতে পারছি। আমাদের সকল মহলকে শব্দ চয়নে, প্রকাশ ভঙ্গিতে, বক্তব্যে সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে বিপ্লবের কোন অংশীদারকে যেমন আহত করতে পারি না, আমি আমার কাজকামের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে যারা বাংলাদেশের মানুষকে মুক্তির স্বাদ এনে দিয়েছেন তাদের চেতনাকে সুরক্ষিত করার জন্য এমন কোনো কাজ করতে পারি না যা জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করতে পারে। প্রিয় সুধীমণ্ডলী, আমি এর আগে কয়েকটি রাজনৈতিক বক্তৃতায় বলেছিলাম, একটি প্রজন্ম ভাবতে শুরু করে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে ভোট ডাকাতি করা। একটি প্রজন্ম ভাবতে শুরু করেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে গুন্ডামি করা, শিক্ষা প্রতিষ্ঠানে খুন খারাপি করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে মৃত মানুষের বিরুদ্ধে মামলা করা, বিদেশে থাকা মানুষের বিরুদ্ধে মামলা করা, হজরত থাকা মানুষের বিরুদ্ধে মামলা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটপাট এবং কায়েমি স্বার্থ পালন করা। এই জিনিসটি একটি প্রজন্ম বিশ্বাস করা শুরু করেছিল। জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছেন তারা সেই মিথ্যা চেতনা আবির সরিয়ে সত্য চেতনা আবির বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময় বাংলাদেশের মাটিতে একটিও মানুষ গুমের শিকার হয়নি। আমরা প্রমাণ করেছি গুম ছাড়াও দেশ শাসন করা যায়। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময়ে 10 জন গুমের শিকার হননি, 10 জন বিনা বিচার হত্যাকাণ্ডের শিকার হননি। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর কোন পুলিশ সদস্য নিজেরা বাদী হয়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করেনি। এটা আমাদের অর্জন। এটা জুলাই বিপ্লবের চেতনার সাথে সমান্তরাল ভাবে যায়। আমরা সেই স্বপ্ন, সেই অর্জন নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা মনে করি আপনার স্থানীয়ভাবে যারা রাজনৈতিক কর্মী আছেন, রাজনৈতিক নেতা আছেন, আপনারা আওয়ামী লীগ যে পথে হেঁটেছে আপনারা যদি সেই পথে হাঁটা শুরু করেন তাহলে আমরা মনে করব ইতিহাস আপনাদের কখনো ক্ষমা করবে না। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনার সেই পথে যদি কেউ হাঁটেন সেই পথ কিন্তু অন্ধকার পথ, কানাগরি পথ, সেখানে হারিয়ে যাবেন,
যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতা কর্মী। আওয়ামী লীগ এত বড় দল, তারা মনে করত রোজ কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ক্ষমতার মোহে হেন কোনো কাজ ছিল না, অকাম ছিল না, কাজ বলবো অকাজ ছিল না, তারা করত না। গ্রাম্য সালিশের টাকা আদায় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তখন টেন্ডারবাজি যা শুরু করেছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের নামে একটি মিছিল করার লোক পাওয়া যায়নি বন্ধুরা আমার। আমরা সেই কারণে বলতে চাই, আজকের এই সভা যারা আয়োজন করেছেন, আজকের এই সভার মধ্য দিয়ে যারা কথা বলার সুযোগ করে দিয়েছেন, তারা জুলাই বিপ্লবের চেতনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই হয়তো এই সভাটা আহ্বান করেছেন, যে কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের চেতনা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা লুটপাট করার জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনা দখল দায়িত্বের জন্য নয়, কমিটি বদলের জন্য নয়। জুলাই বিপ্লবের চেতনার মূল জায়গা হলো বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আমার ভোট আমি দেব, তাকে খুশি তাকে দেব, সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল আমাদের তরুণ সমাজ। এবং আমরা সেই জায়গার প্রত্যেকে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন। আজকে যারা জুলাই বিপ্লবের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্য যারা উপস্থিত আছেন, আহত যারা উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ত্যাগ নিয়ে, যে কমিটমেন্ট নিয়ে, যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে, যে অঙ্গীকার নিয়ে আপনারা ফ্যাসিস্টকে মোকাবেলা করেছেন, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন, বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিনিয়ে এনেছেন, সেই ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আপনারা যদি লোভী হয়ে ওঠেন, তাহলে কিন্তু আপনারা ইতিহাসে অতল গহ্বরে হারিয়ে যাবেন। আপনারা বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন, সেই প্রত্যয় নিয়ে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকুন। যদি আমি অ্যাডভোকেট আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আমিও কোনো দুর্নীতির সাথে জড়িয়ে পড়ি, আমিও যদি কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ি, আপনি নিশ্চয়ই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমি স্বাগত জানাবো। যদি বুঝেন কারো চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে আমার নামে কেউ, যদি মনে করেন কোনো মামলায় খালাস দেওয়ার নাম করে টাকা নিচ্ছে আমার নামে কেউ, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি এটা করে, আপনাদেরকে আমি নিঃসংকোচে নির্দ্বিধায় বলে দিচ্ছি, ইমিডিয়েটলি তাকে পাকড়াও করে পুলিশের হাতে হ্যান্ডওভার করবেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকে ছাত্র রাজনীতি করতাম। আমি একদিনে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে আসি নাই। অষ্টম শ্রেণী থেকে রাজনীতি শুরু করি। আমি কলেজের প্রথম বয় ছিলাম, ক্লাসের ফার্স্ট বয় ছিলাম যেটাকে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি 24 ঘন্টার মধ্যে আমার মেধায়, আমার স্বপ্নে, আমার শয়নে রাজনীতি প্রথিত ছিল। আমি এখন একজন রাজনীতি স্কুলের একজন ছাত্র। রাজনীতির পাঠশালা আপনাকে যে শিক্ষা দেবে, এই শিক্ষা কোন শিক্ষা প্রতিষ্ঠান দেয় না। আপনারা যারা আজকে তরুণ আছেন, ছাত্র আছেন, আপনারা জুলাই বিপ্লব এনেছেন। আমরা ভাষা আন্দোলন পাইনি, আমরা মুক্তিযুদ্ধ পাইনি, আমরা
9 বছর জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের জীবনে সামরিক স্বৈরাচার জেনারেল সাত বসেছিলেন, তাদেরকে বিতাড়িত করে এসেছে। জেনারেলের সাথে বিতাড়ন করার পরে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন আমরা দেখেছিলাম 82 সাল থেকে 90 সাল পর্যন্ত ঢাকা রাজপথে যাদের রক্তে রঞ্জিত হয়েছিল, চাঁদপুর জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাহুল বসুনিয়া, ডাক্তার শামসুল আলম খান মিলন, জিহাদ, যাদের জীবনের বিনিময়ে আমরা 90 গণ অভ্যুত্থান এনেছিলাম। রাজশাহীর মতিহার চত্বর যার রক্তে রঞ্জিত হয়েছিল, শহীদ শাহজাহান সিরাজ সহ অসংখ্য মুক্তিকামী ছাত্র জনতা রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা 90 সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এনেছিলাম। তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম, ভোটাধিকার ফিরিয়ে এনেছিলাম। শেখ হাসিনা আওয়ামী সরকার আমাদের সমস্ত অর্জনকে, সমস্ত শহীদের রক্তের সাথে বিনিময় করে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ থেকে একটি স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিস্টের বাংলাদেশ হিসাবে পরিণত করেছে। বাংলাদেশকে আয়ামে জাহেলিয়াতের যুগে পরিণত করেছিল। আপনারা এক একটি গল্প যখন শুনবেন আপনাদের লোম খারাপ হয়ে যাবে। শহীদ মুগ্ধকে গুলিবিদ্ধ অবস্থায় যখন হাসপাতালে নেওয়া হয়েছে 16 জুলাই, ডাক্তারকে দিয়ে চিকিৎসা করতে দেওয়া হয়নি। শহীদ মুগ্ধের নিথর দেহ যখন পোস্টমর্টমের জন্য নেওয়া হয়েছে, কোন ডাক্তার সেটা পোস্টমর্টম করেনি। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে আহত ছাত্রদেরকে যখন ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে, তখন শেখ হাসিনা নাটক করে তাদের দেখতে গিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের সামনে তথ্য এসেছে, সেখানে দেখতে যে প্রতিটি ছাত্রের সাথে দুর্ব্যবহার করেছেন এবং ডাক্তার নার্সদের বলেছেন এদের একজন যাতে ট্রিটমেন্ট না পায়। বাইরে সে প্রেসকে বলেছেন আমি সহমর্মিতা দেখাতে এসেছি। এমন একটি বাংলাদেশ আমরা অতিক্রম করে এসেছি, আপনারা সেই বাংলাদেশকে হারিয়ে যেতে দেবেন না। যে বাংলাদেশ আপনারা অর্জন করেছেন আবু সাহিদ মুগ্ধের রক্তের বিনিময়ে। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঘুরে বাংলাদেশের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশের এসপি, সকল থানার ওসি ইউনোদেরকে কনফারেন্সে বলেছি সময় এসেছে বাংলাদেশের আইনে নতুন জুরিসপ্রুডেন্স তৈরি করা। এতদিন হয়েছিল বাদী পক্ষকে প্রমাণ করতে হবে আসামি অপরাধ করেছে কি করেনি। আমরা বলেছি জুলাই বিপ্লবের মামলায় আসামি পক্ষকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। কারণ যখন মুগ্ধের লাশের পোস্টমর্টম হয়নি, আপনি যদি পুরনো তথ্যে ফিরে যান, যে বলেন পোস্টমর্টম ছাড়া তো মার্ডার কেসের মামলার প্রমাণ হবে না। আমি বলেছি জজ সাহেবদেরকে তার কি ধরে নেব মুগ্ধ মারা যায়নি, তার কি ধরে নেব আউটসাইড মারা যায়নি। এই কারণে আমরা নতুন জুরিসপ্রুডেন্স রচনা করার আহ্বান জানিয়েছি, সেটা জাজমেন্টের মধ্য দিয়ে আসবে। আপনারা দেখেছেন আমরা দায়িত্ব নেওয়ার পরে শহীদ আবরারের নাম শুনেছেন, বুয়েটে যে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা আবরার হত্যার বিচার ত্বরান্বিত করে হাইকোর্টে তার সুষ্ঠু ন্যায় বিচার নিশ্চিত করেছি। গত সপ্তাহে
বাংলাদেশের আরেকজন সূর্য সন্তান মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করেছি। আপনারা যারা বলছেন, প্রশ্ন করছেন জুলাই বিপ্লবের বিচার এখনো কেন হচ্ছে না, কেন শেষ হলো না, এই অধৈর্যতা থাকাটাই খুবই স্বাভাবিক। আপনাদের এই প্রশ্ন, এই অধৈর্য আমাদের প্রেরণা যোগায়, আমাদের সাহসী হতে শেখায়। আপনাদের এই চাপ আমাদেরকে সঠিক পথে নিয়ে যায়। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনে কোনো ফাঁক ফোকর যাতে না থাকে, এই বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে যাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন তৈরি না হয়, সেই কারণে আইনের যতগুলো কমপ্লায়েন্স আছে, যতগুলো ধাপ আছে, আমরা সমস্ত ধাপ দ্রুততম সময়ে শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সম্প্রচার মাধ্যমে একটি মামলার অভিযোগ গঠন দেখানো হয়েছে বিটিভিতে। আপনারা দেখেছেন, সেখানে দেখেছেন কি নির্মম ভাবে মানুষ হত্যার সাথে জড়িত হয়ে পড়েছিল শাসক গোষ্ঠী। বাংলাদেশের ইতিহাসে ৫৩ বছরের ইতিহাসে ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত যেমন ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত হয়ে আছে, যেমন খুনি শাসকদের শাসন আমল হিসাবে চিহ্নিত হয়ে আছে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই একই রাজনৈতিক দলের সমস্ত শাসন আমল খুনি এবং খুন খারাপ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমি গতকাল আমেরিকান এমবেসির সাথে একটা ব্রিফিং এ বলেছি, গত 10 মাসে বাংলাদেশে কোনো টেররিস্ট অ্যাটাক হয়নি, জঙ্গি অ্যাটাক হয়নি। ফলে সঙ্গত কারণে মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে ওই সময়, আগের সময় ঘন ঘন এত জঙ্গি নাটক কেন হতো? এই প্রশ্নগুলো উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে মানুষ হত্যা করেছে তা বের করতে হবে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, আমি বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি, এই তালিকা কবে করা হয়েছে, কারা করেছেন? ওনারা বলেছেন 13-14 সালে করেছি। আমি বললাম এই তালিকা নতুন করে আপনারা চেক করেন। আমরা জঙ্গি নির্মূল করতে যেমন বদ্ধপরিকর, একই সাথে শেখ হাসিনার সাজানো জঙ্গি নাটকের জঙ্গিদের নিয়ে আমাদের পুনর্ভাবনা করার সময় এসেছে। বন্ধুরা আমার, আমরা একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সুকান্তের ভাষায় এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার অধিকার নিয়ে আমরা এসেছি। যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, জুলাই বিপ্লবের স্বপ্ন ধূলিসাৎ হবে। ফলে আপনাদের কাছে করজোড়ে বিনতি করছি, আপনাদের যারা বৈষম্য বিরোধীতে আছেন, যারা ছাত্র দলে আছেন, যারা ছাত্র ফ্রন্টে আছেন, যারা শিবিরে আছেন, যে ফ্রন্টে আছেন না কেন, যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকেন না কেন, আপনাদের চাল চলন কথাবার্তা এমন কোনো আচরণ করবেন না যাতে করে আপনাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করে, আপনাদের মধ্যে কোনো আঘাত আনে, আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে, আপনাদের মধ্যে এমন কোনো পরিবেশ তৈরি করতে আপনারা দেবেন না যে পরিবেশ আপনাদের জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে। এখানে সভাপতি সাহেব ছিলেন, থাকলে ভালো হতো। ইয়েস, জুলাই বিপ্লব হয়েছে বলেই আমরা আজকে আপনি জানান হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে বলেই আপনারা জোর গলায়
বুক উঁচিয়ে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে পারছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা আজকে যেভাবে কথা বলছেন, যদি আপনার কথাই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ আনে, অনৈক্য আনে, যদি রাজনৈতিক দলগুলো আপনাদের এই আচরণকে সংযত আচরণ মনে না করেন, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। সেটা হবে আমাদের লক্ষ্যে যাওয়ার পথে একটি প্রতিবন্ধকতা। সে কারণে আপনাদের কাছে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা যে যেখানে আছি, আমাদের প্রতিটা ধমনীতে জুলাই বিপ্লবের চেতনা প্রবাহমান। আমরা স্বপ্নে, শয়নে, জাগরণে আমরা সবসময় জুলাই বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাই। আমরাও মানুষ, আমাদেরও ভুল হতে পারে। সেই ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যে ভুল আমাদের ধরিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই সেই ভুল থেকে শিক্ষা নেব। এই কথা বলে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, আপনাদের সমস্ত স্বপ্নের সারথি হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।